কিছু ব্যথা জমা থাকে স্মৃতিপটে, সব কিছু ধুয়ে মুছে আজ শুধু হাসবো, চলো না লেটস গো স্মাইল শো, স্মাইল শো, স্মাইল শো, স্মাইল শো। দর্শক, দেশে এবং দেশের বাইরে সকল ভাই বোন বন্ধু সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। শুরু করছি বিনোদনমূলক অনুষ্ঠান স্মাইল শো। এমন একটা সময় ছিল যখন পাথরে পাথর ঘষে আগুন জ্বালানো হতো। আদিম যুগে এই কাজটি ছিল ভীষণ কষ্টসাধ্য, কিন্তু সময়ের বিবর্তনে মানুষ সেই আগুনকে বাক্সবন্দি করে ফেলে 1827 সালে। দেশলাই তথা ম্যাচ বাক্সের আবিষ্কার ইংল্যান্ডে হলেও পরবর্তীতে সুইডেন হয়ে ওঠে দেশলাই তৈরির স্বর্গরাজ্য। ব্রিটিশ কেমিস্ট জন ওয়াকার 1827 সালে দুর্ঘটনাবশত ফ্রিকশন বা ঘর্ষণ পদ্ধতিতে দেশলাইয়ের কাঠি জ্বালানো আবিষ্কার করে ফেলেন, যা পরবর্তীতে পরিশোধিত হয়ে সেফটি ম্যাচ বা নিরাপদ দেশলাইয়ে রূপান্তরিত হতে সময় লেগে যায় 1840 সাল অবধি। 1827 সালের 27 এপ্রিল জন ওয়াকার ল্যাব থেকে উদ্ভাবিত ফ্রিকশন লাইটার বিক্রয় শুরু করেন এবং অভাবনীয় সাফল্য পান। কিন্তু দুর্ভাগ্যবশত তার কোনো কপিরাইট ছিল না, কারণ জন ওয়াকার ধারণা করতে পারেননি যে মানুষ তার ফ্রিকশন লাইটার লুফে নেবে। এরই সুযোগ নেন স্যামুয়েল জোন্স। 1829 সালে জন ওয়াকারের ফ্রিকশন লাইটারের হুবহু অনুকরণ করে কপিরাইট করিয়ে নেন এবং নামকরণ করেন লুসিফার। কিন্তু আজ 150 বছর পরেও দেশলাইয়ের ইতিহাস যার নাম ছাড়া অসম্পূর্ণ, তিনি হলেন জন ওয়াকার। মানুষের শখের কোনো শেষ নেই। আমরা আজকে আমাদের স্মাইল শোতে বাংলাদেশে যাদের এই বিচিত্র রকমের বিভিন্ন রকমের শখ আছে তাদেরকে আজকে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত করেছি এবং তাদের একজনের সাথে আমরা এখন কথা বলবো। আমার চতুর্পাশে আপনারা প্রচুর ম্যাচ অর্থাৎ দেশলাইয়ের বাক্স দেখতে পাচ্ছেন। এই বাক্সগুলো সংগ্রহ করেছেন একজন মানুষ, তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছেন এবং বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছেন বিচিত্র ধরনের দেশলাই। সেই সংগ্রাহককে একজন ইন্টারন্যাশনাল ম্যাচ কালেক্টর, তার বাসায় এখন আমরা অবস্থান করছি। তিনি হচ্ছেন মিস্টার শাকিল। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? আপনি এই দেশলাই বক্স কেন কালেক্ট করলেন? শুরুটা হয়েছিল যখন আমার বয়স 7 বছর হবে। আমার বাবার সাথে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতাম এবং তখন থেকে ম্যাচের যে আর্টওয়ার্ক গুলো ছিল ওগুলো আমাকে খুব প্রবলভাবে আকৃষ্ট করতো। আর আমার বাবা নিজেও একজন সংগ্রাহক ছিলেন, তো মূলত দুটো মিলিয়ে একটা কম্বিনেশনে এই সংগ্রহগুলো শুরু। এখানে কতগুলো দেশের বাক্স আছে আমার কাছে এই মুহূর্তে? এখানে আপনি যা দেখছেন এখানে 1000-5 হবে, এবং যেহেতু প্লেসের অভাব সে কারণে আমি বাকিগুলো প্রোভাইড করতে পারিনি, তবে সব মিলিয়ে আমার কাছে 1000 হবে। আমার হাতে এখন কিছু ম্যাচ আছে, এগুলোর একটু আচ্ছা, এগুলো সম্পর্কে বলতে গেলে এটা হচ্ছে বিখ্যাত রেড হেড কোম্পানির। এটা মূলত একটা সুইডিশ কোম্পানির ম্যাচ, হ্যাঁ, কিন্তু এটা প্লান্ট হচ্ছে অস্ট্রেলিয়াতে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রিন্স চার্লস এবং ডায়ানা ওদের বিয়ে উপলক্ষে রেড হেড কোম্পানি থেকে এটা বের করা হয়। কিন্তু রেড হেডস যে ব্র্যান্ড নেমটা এটাই খুব নাম করা। যেমন এখানে আপনি আরো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে আপনি কিছু দেখতে পাচ্ছেন পাজল কিংবা ধাঁধা। এরা হয়তো দেখা যাচ্ছে ট্রাভেলিং এর সময় এই ধাঁধা বের করতে করতে সময় কাটায় দিত, যেটা এখন আমরা করি মোবাইল ফোন দিয়ে। আচ্ছা, এখানে আরেকটা, হ্যাঁ, এখানে আছে শেক্সপিয়ার অন টপ। কোন দেশের এটা ব্র্যান্টন মেড, এটা ইংল্যান্ড, কিন্তু রেড হেডস কোম্পানি। আরো কিছু এটা হচ্ছে ভ্যান গগ, পেইন্টার ভ্যান গগ, বিখ্যাত চিত্রশিল্পী। এগুলো সবই রেড হেডের তৈরি। আচ্ছা, আপনার কাছে কত বছর আগের ম্যাচ আছে আপনার সংগ্রহে? আমার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে এক্স্যাক্টলি 1900 সালের, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইরানের 1900 সালের। এখানে আমরা দেখতে পাচ্ছি বইয়ের মতো দেখি। হ্যাঁ, এগুলোকে বলা হয় বুক ম্যাচ। বুক ম্যাচ এগুলো কোন দেশ থেকে? এগুলো ইংল্যান্ডের। যেমন এটা সাংঘাতিক একটা বড় ম্যাচ, এগুলো ইংল্যান্ডের। এইটা বেশ কালারফুল। এই ম্যাচটি কত বছর আগে? এগুলো আর্লি 70s এর। এখন কি জ্বালালে জ্বলবে? হ্যাঁ, অবশ্যই জ্বলবে। খুবই ভালো লেগেছে। স্মার্ট পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 아름다운 동방의 나라 조선민주주의인민공화국의 수도 평양. 평양의 능라도에 자리 잡은 5월 1일 경기장에서는 대집단 체조와 예술 공연 아리랑이
희한한 신비경을 펼치며 성황리에 진행되고 있습니다. প্রিয় দর্শক, টেলিভিশনের পর্দায় আমরা এখন যেই ভিডিও চিত্রটি দেখেছি এটি আসলে একটি ডাক টিকিট। অবিশ্বাস্য মনে হলেও আসলে সত্যি এটি ডাক টিকিট এবং খামের উপরে লাগানো থাকে। আমি আপনাদেরকে একটি নমুনা দেখাচ্ছি। এটি একটি ডাক টিকিট এবং এই পাশ দিয়ে আমরা যখন দেখব তখন এটিকে সিডি মনে হবে এবং এটি যখন আমরা প্লে করব টেলিভিশনে, কম্পিউটারে বা টেলিভিশনে বা অন্য কোথাও, তখন কিন্তু ওই দেশের শিল্প সংস্কৃতি সম্পর্কে আমরা পরিচিত হতে পারবো। আর খামের উপরে যখন এই টিকিটটি থাকে, ভিডিও টিকিট, সেটি হচ্ছে এরকম লাগানো থাকে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই টিকিটগুলো আছে এবং এটি খুব একটা ভালো কালেকশন। আমরা আজকে স্মাইল শোর পক্ষ থেকে এই রেয়ার কালেকশনগুলো যার বাসায় আছে তার বাসায় এসেছি, তার সাথে এখন আমরা কথা বলবো। তিনি হচ্ছেন ভিভিয়ান মেন্ডেজ। কেমন আছেন আপনি? জি ধন্যবাদ, ভালো আছি। ভালো আছেন না? আপনার পাশে কে বসে আছে? আপনার মেয়ে? আমার মেয়ে। আপনি কবে থেকে এই ডাক টিকিট সংগ্রহ শুরু করেছেন? স্কুল থেকেই, ছোটবেলা থেকে 1980 81 এরকম সময়, বাট রিয়েল ভাবে কালেকশন করি আমার মনে আছে 2005 থেকে। আপনার সংগ্রহে কতগুলো দেশের ডাক টিকিট আছে? পৃথিবীর সব দেশেরই আছে। আপনার কি কোনো থিম আছে যে এই বিষয়ের উপর যে টিকিটগুলো হয় সেগুলো আপনি কালেক্ট করবেন? হ্যাঁ, ফাইন প্রশ্ন। অবশ্যই আমি একজন থিমেটিক কালেক্টর। আমার মেইন থিম হচ্ছে ওয়ার্ল্ডস মোস্ট আনইউজুয়াল অড শেপ, এগুলো কালেকশন করা। আর সেকেন্ড থিম হচ্ছে আমার পার্সোনালিটি। এখানে কি কি ধরনের কালেকশন আছে, কোন কোন দেশের আছে, এগুলোর বৈশিষ্ট্য কি? জি, আমার টার্গেট যেমন পেপার স্ট্যাম্প বাদেও আর কি কি স্ট্যাম্প, কি কি ম্যাটেরিয়াল দিয়ে স্ট্যাম্প করা যেতে পারে। সো সেগুলো একটা ভালো কালেকশন আমার কাছে আছে, যেমন গোল্ড ফয়েল, সিলভার, পিওর সিলভার স্ট্যাম্পস, দেন পিওর উড, কাঠের তৈরি? হ্যাঁ, কাঠের তৈরি, একদম কাঠ দিয়ে তৈরি স্ট্যাম্প, ইটালি থেকে, জিবুতি থেকে এগুলো আছে। তারপরে আপনার কাপড়ের সিল্ক, রিয়েল সিল্ক, এগুলো কি খামের উপরে লাগানো থাকে? হ্যাঁ, পিওর পোস্টেজ ভ্যালু আছে স্ট্যাম্প কালেকশন। আর পার্লের একটা দেখেছি আমরা, এটা ইউএই থেকে পার্ল বসানো। আচ্ছা, গোল্ড ডাইভিং টুলস এর উপর একটা স্ট্যাম্প ইস্যু করে, তো স্ট্যাম্পগুলো প্রত্যেকটা স্ট্যাম্পের উপরে রিয়েল পার্ল বসানো আছে। আপনার কাছে অনেক দেশেরই কালেকশন আছে, তো আমাদের দেশের, আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশের কতগুলো স্ট্যাম্প আপনার কাছে আছে? বাংলাদেশ আমার কমপ্লিট। আচ্ছা, এখানে আপনি দেখতে পারবেন বাংলাদেশ 1971 সাল থেকে আজকে পর্যন্ত যতগুলো ইস্যু ছিল তার সবই আমার কাছে এখানে আমি মেইনটেইন করি, সব মিন্ট অবস্থায় আছে। বাবা, পরিমাণ কেমন হতে পারে? ইয়ার ওয়াইজ আমি এখানে পরিমাণ কেমন হতে পারে? মিনিমাম 1-1.5 হাজার হবে। এই যে ডাক টিকিট আমরা এখন দেখি, নিশ্চয়ই এই ডাক টিকিট বহু বছর আগ থেকে প্রচলন শুরু হয়েছে। তো কোন সনে প্রথম ডাক টিকিটের প্রচলন? প্রথম ডাক টিকিট শুরু হয় 1840 সালে মে মাসে 1 তারিখে ইস্যু করা হয়। কোন দেশে মনে আছে কি আপনার? ইংল্যান্ড থেকে। আর আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, স্ট্যাম্পের নাম। আমরা আরেকটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে ডাক টিকিট তো অনেক রকম আছে, অনেক মূল্যবানও আছে। তো সর্বোচ্চ কত দামের ডাক টিকিট আপনি শুনেছেন বা জেনেছেন বা আপনার কালেকশনে আছে? পেনি ব্ল্যাকি ওয়ার্ল্ডে এতদিন সর্বোচ্চ দামি ছিল, কিন্তু এরপরে বের হয়ে সুইডেন থেকে এই বছরে এটাকে জাম্প করে সুইডেন থেকে একটা স্ট্যাম্প, ট্রেস্কিলিং ইয়েলো, এই স্ট্যাম্পটার নাম, এটা $2.3 মিলিয়ন। 아리랑 대공연에서는 মিনিয়েচার, বনসাই বা বৃহৎ বস্তুর ক্ষুদ্র সংস্করণ সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত। এই ক্ষুদ্রতম শিল্পের চর্চা হয়ে আসছে সারা পৃথিবীতে। এমন অনেক শিল্পকর্ম রয়েছে যা স্বীকৃতি পাচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সহ বিভিন্ন প্রচার মাধ্যমগুলোতে। আমাদের দেশের এমনই এক শিল্পী মিন্টু দে, যিনি তাঁর চিত্রকর্মের মাঝে প্রাধান্য দিয়েছেন মিনিয়েচার শিল্পকে। প্রিয় দর্শক, এটি হচ্ছে বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত শিল্পকর্ম মোনালিসার পৃথিবীর সবচেয়ে ছোট মিনিয়েচার, আমরা বলি মাইক্রো মিনিয়েচার মোনালিসার ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এরপরে আমি আরো আলপিনের মাথায় শস্য দানার মধ্যে দেখতে পাচ্ছি যে বিখ্যাত 3 জন মানুষের ছবি, বিশ্ববিখ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, লালন সাঁই এবং
মাইকেল মধুসূদন দত্ত। দর্শক মণ্ডলী, এই অসাধারণ কাজগুলো যিনি করেছেন এবং পৃথিবীর সবচেয়ে ছোট শস্য দানার উপর শিল্পকর্ম ছবি এঁকেছেন এবং মোনালিসার সবচেয়ে ছোট ছবিটি যিনি এঁকেছেন, এছাড়াও আরো বেশ কিছু শিল্পকর্ম যারা আছে, তিনি হচ্ছেন বাংলাদেশের মিন্টু দে। আমরা এখন তার সাথে কথা বলবো। আপনি কেমন আছেন? শস্য দানার উপর আপনি কিভাবে এই তিনজন মনীষীর ছবি এঁকেছেন? আসলে একবারে তো ছোট কাজে যাওয়া যায় না, কিন্তু আমার অনেক আগে থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে ওয়ার্ল্ডে মিনিয়েচারের চর্চা অনেক আগে থেকে হয়ে আসছিল। তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কেউ এরকম শিল্প এর আগে কখনো করেনি। আর যা দু একটা কম বেশি হয়েছে তার থেকে এটা অনেক অনেক ছোট হয়েছে। মাইক্রো মিনিয়েচারে আপনার শস্য দানার উপর আপনি যে কাজটি করেছেন, আপনার কাছে কি এরকম ওয়ার্ল্ডে আর কে তারা ছবি এঁকেছেন আপনার কোন ধারণা আছে? হ্যাঁ, ধারণা আছে। তো অস্ট্রেলিয়ার এক আর্টিস্ট আছে, ঠিক সে কপি শিটের উপরে 17 জন মনীষীর পোর্ট্রেট আঁকছিলেন আর কি। আচ্ছা, সেই দানাটা কি সেই দানাটা এর থেকে একটু বড়, শস্য দানার চেয়ে একটু বড়। একটু বড়। তো সেই তুলনায় এটা অনেক অনেক ছোট। আপনারটা অনেক অনেক ছোট। হ্যাঁ, আপনারটা অনেক ছোট। আচ্ছা, এই যে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ছবি মোনালিসা, যেটি আপনি এঁকেছেন, অত্যন্ত ছোট আকৃতির, ক্ষুদ্র আকৃতির ছবি, বিভিন্ন পত্রিকায় সেটি আমরা দেখেছি। আপনার কাছে কি আর জানা আছে যে এত ছোট ছবি আর কেউ কি এঁকেছেন? এটা কি সম্পূর্ণ আপনি রঙিন ছবি এঁকেছেন? হ্যাঁ, সম্পূর্ণ কালারফুল। আচ্ছা, কালারফুল। হ্যাঁ, এর আগে আমি একটা তথ্য জেনেই এটা করেছি, সেটা হলো যে ব্রিটিশ ডলস হাউসের এক আর্টিস্ট নিকোল গুগল, তো তিনি দীর্ঘদিনের প্রচেষ্টায় মূল মোনালিসার 70.1 অনুপাত অনুযায়ী ডাক টিকিটের 4 ভাগের 1 ভাগ, ডাক টিকেটের 4 ভাগের 1 ভাগ জায়গাতে মোনালিসার ছবিটা এঁকেছে। আপনার এই ছবিটা কি সেই ভদ্রলোক যেটি এঁকেছেন তার 3 ভাগের 1 ভাগ? এটা হ্যাঁ, তার 3 ভাগের 1 ভাগ। তার মানে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির শিল্পকর্ম আমরা এখন এটা অবশ্যই। প্রিয় দর্শক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি লেখার জন্য নোবেল পুরস্কার অর্জন করেছিলেন এবং সেই গীতাঞ্জলিটি আমার হাতে হাতে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোট 157টি কবিতা রয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো যে 157টি কবিতা এই আমার হাতে আরেকটি বই, এই ক্ষুদ্রাকৃতির এই বইতে লিখেছেন, হাতে লিখেছেন আমাদের মিন্টু দে। এখানে আরেকটি বই দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে বেশ কয়েকজন বিখ্যাত মনীষীর ছবি স্থান পেয়েছে। কতজনের ছবি আছে? 48 জন। এখানে এর বৈশিষ্ট্য কি? এর বিশিষ্ট হলো যে শুধু লাইনে, খুব বলিষ্ঠ লাইনে নির্ভুলভাবে এত ছোট পরিসরে পোর্ট্রেটগুলো আঁকা, যেটাকে আমরা স্কেচ বুক হিসেবে। আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের অগ্নিবীণার এই বইটিতে যতগুলো কবিতা আছে সবগুলো কবিতা তিনি হাতে লিখেছেন এই বইটি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার রেকর্ড সম্ভবত আপনিই ভেঙেছেন। এখানে আমরা পরপর 3টি বই দেখতে পাচ্ছি। একটি হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, আরেকটি হচ্ছে স্কেচ বুক, আরেকটি হচ্ছে এটি হচ্ছে অগ্নিবীণা। মিন্টু দে, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আজকে আপনার যে মাইক্রো মিনিয়েচার যে শিল্পকর্ম, আপনার যে কাজগুলো হয়েছে এবং সেই অসাধারণ কাজগুলো আমরা দর্শকদেরকে দেখাতে চেষ্টা করেছি। হয়তো পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে দেখানো সম্ভব হয়নি, কিন্তু তারপরও আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই শিল্পকর্ম আর অনেক দূরে গিয়ে যাবে এবং আপনি বহির্বিশ্বে আপনার সুনাম যদি ছড়িয়ে পড়ে সেটি বাংলাদেশের অর্জন, আমাদের খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ সপরিবারে এসেছিলেন আমাদের স্মাইল শোতে। মাকে নিয়ে গাওয়া সেই গানটি আবার শোনার জন্য অসংখ্য ইমেইল আমরা পেয়েছি। দর্শক বন্ধুরা, আপনাদের অনুরোধেই মমতাজের সেই গানটি আবারও আমরা উপস্থাপন করছি। দুঃখের দরদি
মাসে 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পোশাক পায়খানায় আমি মায়ের কোলে পড়ি। তবু আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমায় শুকনায় রাখিয়া মাইটাকে ভিজাতে। অসুখ হইলে দেখি চাইয়া মায়ের সে বিছানায় বইয়া রে। অসুখ হইলে দেখি চাইয়া মায়ের সে বিছানায় বইয়া রে। বলে আমার আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। অন্ধ আতুর ল্যাংরা পোড়া হইলে পরে ছেলে, ধুলা যায়রা মায়ে তবু টান দিয়া কোলে। পুত্র যদি কুপুত্র হয় মাই নাই ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মাই তবুও পালে। শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে। শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এখানে 3 প্রজন্ম আমরা দেখছি এবং তারা আজকে এই গানটি করেছেন। এখানে রয়েছেন মমতাজ আপুর মা এবং মমতাজ আপুর 2 মেয়ে। মমতাজ আপু, আপনার মা এবং আপনার মেয়ে, আপনারা 4 জনে আজকে গান করেছেন, এই মুহূর্তটি আপনার কাছে কেমন লাগছে? এটা একটা স্মরণীয় মুহূর্ত, মানে এটা আমার জীবনের একটা প্রথম এরকম পাওয়া, এরকম অভিজ্ঞতা, মানে আমার এটাই প্রথম। এই স্মাইল শো দিয়ে আমার শুরু হলো, বাহ বাহ বাহ। যেটা আমি কখনই চিন্তা করিনি, কারণ আমার বাচ্চাদেরকেও গান শেখানোর ওইরকম সময় সুযোগ আমার হয় না। তো ওরা আসলে যতটুকু ক্যাসেট শুনে বা বিভিন্ন জায়গায় হয়তো শুনে এই গানটা নিজেরা অনেক সময় গায়। তো আমি শুনতাম যে ওরা নিজেদের মতো করে গাচ্ছে এবং অনেক গানই আমার ওরা মানে পুরোপুরি হয়তো অনেক গানই জানে না, কিন্তু গাইতে চেষ্টা করে। তো আজকে আমার মাকে নিয়ে সবচেয়ে বড় বিষয় হলো আমার বাচ্চারা বড় হলে হয়তো বা তারা শিল্পী হবে, বা যদি হয় তারা কোনো না কোনোভাবে মিডিয়াতে হয়তো 2-1বার দেখাবে তাদেরকে। কিন্তু আমার মা, আমি সবচাইতে বড় সৌভাগ্যবতী মনে করছি আজকে সেজন্যই যে আমার মাকে নিয়ে আজকে এই প্রোগ্রামে আসতে পারছি। আচ্ছা, রোজ এই ছোট্ট বন্ধু আমাদের এই হিজি একেবারে মমতাজ আপার ফটোকপি। বাপ রে বাপ। স্মাইল শোর পক্ষ থেকে আপনাদের 4 জনকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
আপনাকে অনেক 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 ধন্যবাদ ইসমাইল ভাই। এখানে বিউটিশিয়ান শাহিন আমার সামনে আছেন এবং আমার পাশে আরেকজনকে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের আইটেমের মডেল, এবং তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি একজন বিউটিশিয়ান নিজে, এবং একটি স্পেশাল বিষয় হচ্ছে সেটি হচ্ছে তিনি চোখ বন্ধ করে চুল কাটেন, এবং এটি একটি অসাধারণ বিষয়, এবং বাংলাদেশে সম্ভবত আপনি প্রথম চোখ বন্ধ করে চুল কাটেন, এবং সেটি আমাদের ভাবতে ভয় লাগছে, কিন্তু আমরা আজকে দর্শকদেরকে সেটি দেখাতে চাই। কতদিন আগ থেকে আপনি এই চর্চাটা? এটা প্রায় আমি শুরু করেছি অনেক বছর, 12-13 বছর। 12-13 বছর। আজকে আমরা স্মাইল শোর পক্ষ থেকে এবং স্মাইল শোর দর্শকদেরকে আপনার সেই বিশেষ বৈশিষ্ট্য যেটি আমরা সেটি দেখাতে চাই। দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রায় হাফ অ্যান আওয়ারের মতো সময় লেগেছে, এবং আমার মনে হয় শেষ পর্যায়ে আছি আমরা। আপনি কি বলেন? শেষ পর্যায়ে না? এইটাকে কি কার্ড বলে? এটা স্ট্রেস লেয়ার বলা যায়, ভলিউম লেয়ার। খোলা চোখে কতক্ষণ লাগে? খোলা চোখে আমার 15 মিনিট or 10 মিনিট। চুল তো অনেকবার কেটেছো, মানে চোখ বাঁধা অবস্থায় কখনো চুল কেটেছো? কারণ এটা তোমার জীবনের একটা এক্সপিরিয়েন্স হলো। এইভাবে কি সবসময় চুল কাটেন চোখ বন্ধ করে? যখন আমি আসলে এটা আমার শখ। আমার কাছে যেটা মনে হচ্ছে চুল কাটা ভালোই হয়েছে, তারপরেও এখানে যারা আছেন তাদের মধ্য থেকে যদি কেউ বলেন, আপনি বলুন যে চোখ বন্ধ করে এই চুল কাটাটা কেমন হয়েছে? আসলে চোখ বন্ধ করে চুল কাটার ব্যাপারটা তো অভিনব অবশ্যই, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে তো এটা একেবারেই নতুন, রিয়েলি এক্সাইটিং। আমাদের স্মাইল শোর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। চোখ বন্ধ করে চুল কাটার যে দৃশ্যটি আমরা দেখেছি এটি আসলে অভিনব, তবে এই ধরনের চুল কাটা সাধারণত আমরা দেখি না বা আমাদের চোখে পড়ে না। চর্চা না করে কেউ কোনোভাবে কিন্তু এইভাবে চুল কাটতে চেষ্টা করবেন না, এর জন্য সাধনা দরকার, প্রচেষ্টা এবং চেষ্টা দরকার, সেটি করবেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই এই ধরনের ব্যতিক্রমী কাজের সাথে যারা জড়িত এবং বিভিন্ন ধরনের শৌখিন মানুষদেরকে আমরা আজকে এই অনুষ্ঠানে হাজির করেছি। এখন আবার আরেকজন কালেক্টরের বাসায় আমরা এসেছি, যার শখ হচ্ছে দেশ বিদেশের ব্যাংক নোট এবং বিভিন্ন ধরনের পৃথিবীর বিভিন্ন দেশের কয়েন যিনি সংগ্রহ করেন। আজ থেকে 2000 বছর আগের কয়েনও যার সংগ্রহে রয়েছে, তার বাসায় আমরা এসেছি। তিনি হচ্ছেন মোহাম্মদ রবিউল ইসলাম রবি। কোন কোন দেশের কয়েন আপনার কাছে আছে? আমার কাছে 320টা দেশের, যেগুলো অনেকগুলো দেশ অলরেডি বিলুপ্ত হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে, এগুলো কাউন্টে 320টা দেশের আমার কাছে প্রায় 4500
ডিজাইনের কয়েন আছে। কয়েন আছে এখানে, অনেকগুলো কয়েন আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে কত হাজার বছর আগের কয়েন আছে? আমার কাছে আনুমানিক 2000 বছর পুরাতন থেকে বর্তমান সময় পর্যন্ত কয়েন আছে। 2000 বছর পূর্ব থেকে এরপরে গুপ্ত পিরিয়ডের, এরপরে সুলতানি শাসন আমলের, মোগল শাসন আমলের, তারপর ব্রিটিশ শাসন আমলের থেকে বর্তমানে বিভিন্ন দ্বীপ রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্র, এইভাবে আমার বিভিন্ন দেশের আমার কাছে কয়েন আছে। আপনার এই যে সমৃদ্ধ ভান্ডার আমরা দেখতে পাচ্ছি, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি একজন সংগ্রাহক, নিশ্চয়ই আপনি জানেন, এটা আপনার জানা উচিত। সেটি হচ্ছে কয়েনের প্রচলন কখন থেকে শুরু হয়? কয়েনের প্রচলন মূলত খ্রিস্টপূর্ব 700 বছর আগে গ্রিসের একটি দ্বীপ থেকেই কয়েনের প্রচলনটা মূলত আরম্ভ হয়েছে। এর পূর্বে তো আসলে কয়েন ছিল না, কোনো ব্যাংকনোট তো অনেক পরে আসছে। তখন ছিল পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন, পূর্বে ছিল সবই পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন। এটাতে বিভিন্ন অসুবিধা, একজন অন্য জায়গায় গেলে বা অন্য কোনো স্থানে গেলে প্রবলেম, যার কারণে বিভিন্ন অসুবিধা চিন্তা করে সহজ করার জন্যই মূলত প্রথমে কয়েনের প্রচলন আরম্ভ হলো। 16 শতকে এসে যখন দেখা যাচ্ছে কি যে এই কয়েনও অনেক পরিমাণ বহন করতে প্রবলেম হয়ে যাচ্ছে, এইটা বিবেচনা করে তখন কিন্তু আবার ব্যাংক নোটের প্রচলন আরম্ভ হলো। কয়েন যেহেতু একটা, আমি হয়তো অনেক কিছু কিনবো কিংবা একটা জায়গায় নিয়ে যেতে হবে, এটা একটা ওজনের ব্যাপার আছে, এটা বহন করা একটা অসুবিধা। বাংলাদেশের কি পরিমাণ কয়েন আপনার কাছে আছে? বাংলাদেশে 1971 থেকে যত কয়েন বের হয়েছে সবই আমার কালেকশন আছে। আপনার কাছে তো অনেক ধরনের, অনেক দেশের কয়েন আছে, এগুলোর মধ্যে কোন কোন কয়েনগুলোর ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি, সেগুলো কি পরিমাণ, কতগুলো আছে? ঐতিহাসিক গুরুত্ব বলতে গেলে মূলত প্রথমে বলতে হবে বেঙ্গল সুলতানের কথা, যেটা 12 শতক থেকেই বেঙ্গল সুলতানরা বাংলা শাসন করছেন 350 বছর। এই সময়কার, 350 বছর সময়কার যে কয়েনগুলো, এটাই মূলত সবচেয়ে বেশি ইতিহাস ঐতিহ্য ধারণ করে আর কি। আপনাদের সংরক্ষণ পদ্ধতিটা বেশ ভালো, এরকমই না? আপনারা সবগুলো কয়েন, আপনাদের 4500 আছে, সব কি এরকমই আছে? হ্যাঁ, ম্যাক্সিমাম আমরা সব এই অ্যালবামে এইভাবে সংরক্ষণ করি যে দেখতেও ভালো লাগবে এবং কয়েনগুলো ভালো অবস্থায় থাকবে। আচ্ছা, এখানে যে কয়েনগুলো আছে, এখানে আমাদের সবচেয়ে পুরনো কয়েন কোনটি বলতে পারবেন? এখানে কয়েন সামনে যেগুলো আছে, আমি আপনাকে একটা কয়েন দেখাই। এটা ব্রিটিশ ইন্ডিয়ার একটা হাফ টুপি কয়েন, এটা 1835 সালের কয়েন। 1835 সাল। আপনার যে এই যে কয়েন এবং ব্যাংক নোটের যে সমৃদ্ধ ভান্ডার, আপনি এগুলো নিয়ে ফিউচার প্ল্যান কি আপনার? আমার ইচ্ছা আছে, আমার বাসায় আমি ছোটখাটো একটা মিউজিয়াম করতে চাচ্ছি, যেখানে আমার সংগ্রহটাকে আমি প্রদর্শন করব। যে কেউ এসে এটা দেখবে, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে, পূর্বে কি ছিল, এটা সম্পর্কে অনেক কিছু জানার আছে, এটা বুঝতে পারবে। রবিউল ইসলাম রবি, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, স্মাইল শোর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং আবার ভবিষ্যতে আপনার কালেকশন যদি আরো অনেক বেড়ে যায়, আপনার সাথে আবারও কথা হবে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি এখন পৃথিবী বিখ্যাত ব্রিটিশ মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি এবং এই মিউজিয়ামের ভিতর আমরা প্রবেশ করব। তার আগে জানিয়ে দেই, এই মিউজিয়ামের অভ্যন্তরে পৃথিবীর বিভিন্ন দেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, নিদর্শনসমূহ স্থান পেয়েছে, এবং সেই নিদর্শনসমূহের কিছু অংশ আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন যাওয়া যাক অভ্যন্তরে। ব্রিটিশ মিউজিয়াম আকার এবং আয়তনে পৃথিবীর একটি সমৃদ্ধ সংগ্রহশালা। কি নেই এখানে? আদিম যুগ থেকে শুরু করে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এমনকি চৈনিক সভ্যতা। সবচেয়ে লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে প্রতিটি যুগের নিদর্শনকে আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখা হয়েছে। যেমন আপনি যখন মিশরীয় সভ্যতার নিদর্শন দেখবেন, তখন মনে হবে আপনি ঠিক সেই যুগের মাঝেই হেঁটে বেড়াচ্ছেন। সে এক অপূর্ব অনুভূতি। আর যখন আপনি রোমান সভ্যতার নিদর্শন দেখবেন, তখনকার স্বাদ একটু ভিন্ন। হঠাৎ করেই মনে হবে আপনার আশপাশ দিয়ে হেঁটে যাচ্ছে রোমানরা। সত্যি রোমাঞ্চকর। এই ব্রিটিশ মিউজিয়ামে আছে অতি পুরাতন কয়েক সহস্রাধিক দুর্লভ পুস্তকের সম্ভার। এর পেছনে দিনরাত কাজ করে যাচ্ছেন পৃথিবীর বড় বড় বিশেষজ্ঞগণ। ব্রিটিশ মিউজিয়াম শুধুমাত্র একটি সংগ্রহশালাই নয়, আদি থেকে অদ্যাবধি ইতিহাসের একটি পরম তীর্থস্থান। ব্রিটিশ মিউজিয়ামে স্থান পায়নি পৃথিবীর এমন কোনো জিনিস খুব কমই আছে। সারা পৃথিবী থেকে বিলেতে আসা মানুষ যা দেখতে আসে, তার মাঝে ব্রিটিশ মিউজিয়াম একটি। যারা মিউজিয়াম ভালোবাসেন, নিঃসন্দেহে
ব্রিটিশ মিউজিয়াম তাদের জন্য একটি দুর্লভ অভিজ্ঞতা। আজকের মতো স্মাইল শো এখানে শেষ করছি। আপনারা যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক। শান্তি, শান্তি, শান্তি। সবাইকে অনেক ধন্যবাদ। কিছু কথা, কিছু ব্যথা জমা থাকে স্মৃতিপটে, সব কিছু ধুয়ে মুছে আজ শুধু হাসবো, চলো না লেটস গো স্মাইল শো, স্মাইল শো।